মতো একটা পরিস্থিতি তৈরি হচ্ছে এবং সেটা একটা নির্দিষ্ট পাওয়ার পলিটিক্সে যারা পার্টি আছেন তাদের পক্ষ থেকে। তো এই যে আশঙ্কা, সেই আশঙ্কা আমরা দীর্ঘদিন ধরে করে আসছিলাম। আজকে সেই আশঙ্কা মাঠে দেখা যাচ্ছে, শিক্ষার্থীরা আশঙ্কিত। আমি কার্জনে ছিলাম, সেখানে আমি চেষ্টা করেছিলাম যে কার নামে এটা পূরণ করা হয়েছিল, সেখানকার কেউ বলতে চাচ্ছিল না। তো তার মানে নাম প্রকাশ করতে যাচ্ছে না। এর মানে হচ্ছে এখানে এ ধরনের একটা বড় সম্ভাবনা তৈরি হচ্ছে যে ভোটে কোনো ধরনের ইঞ্জিনিয়ারিং হচ্ছে কিনা বা করছে কিনা কেউ। এবং আমরা জরুরি সংবাদ সম্মেলন ডেকেছি বৈষম্যবিরোধী শিক্ষা সংসদ প্যানেল থেকে। আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি সুষ্ঠু নিরপেক্ষ ইলেকশন চেয়েছিলাম, এখনো চাই। আমরা মনে করি আজকের এই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বোর্ডের মাধ্যমে তাদের যোগ্য নেতৃত্ব খুঁজে নেবেন। জুলাই অভ্যুত্থানে এই ক্যাম্পাসের শিক্ষার্থীরা অবদান রেখেছে, সারা দেশের সকল শিক্ষার্থীরা অবদান রেখেছে। তারা এই ছাত্র সংসদগুলো নিরপেক্ষ ছাত্র সংসদ তারা প্রাপ্য। আমরা মনে করি যারা এভাবে ক্ষমতাকে কুক্ষিগত করার চেষ্টা করছে, যারা নির্দিষ্ট দলকে জিতানো এজেন্ডা বাস্তবায়ন করার চেষ্টা করছে, তাদেরকে ব্যালট বিপ্লবের মাধ্যমে শিক্ষার্থীরা রুখে দিবে। আমরা আরো প্রায় 10 দিন আগে থেকে আশঙ্কাটি জানিয়ে আসতেছিলাম। আমরা শুনতে পেয়েছি প্রতিটি হলে 300 করে ভোট কনভার্ট করবে নাকি। তাহলে 5600 ভোট যদি কনভার্ট করে তাহলে ওনাদের বিপি জিতে ফেলতে পারবে। তো আজকে এই ধরনের এজেন্ডা কতটুকু বাস্তবায়ন করতেছে এটা আপনাদেরকে খতিয়ে দেখার জন্য সকল সাংবাদিক বন্ধুদেরকে আহ্বান জানাচ্ছি। আর আমরা দেখেছি এই যেখানে বুথ ইলেকশন কেন্দ্র, যেটা নির্বাচন কেন্দ্র, সেখানে একটি নির্দিষ্ট দলের এজেন্ট সংখ্যা অনেক বেশি দেওয়া হয়েছে এবং সেটার জন্য শিক্ষার্থীরা আশঙ্কা প্রকাশ করছে। তো সবকিছু মিলিয়ে আমরা এখনো আশা রাখতে চাই এই ইলেকশনে যে ধরনের কলঙ্ক তৈরি হচ্ছে সেটা আপনারা খুঁজে বের করবেন এবং বের করে জাতির সামনে উপস্থাপন করবেন কারা ক্ষমতাকে চুরি করতে চায়। আমরা দেখেছি হাসিনা ক্ষমতাকে চুরি করতে গিয়েছিল, আমরা দেখেছি হাসিনা রাতের ভোট করেছে, আমরা দেখেছি হাসিনা ইলেকশনে ডাম ইলেকশন করতো। আমরা হাসিনার এই আমলটা বেশি দিন হয় না যে আমরা পার করে এসেছি। নতুন করে যদি কেউ এরকম করতে চায় তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয় আবার অভ্যুত্থান হবে। এই ঢাকা বিশ্ববিদ্যালয় জুলাই মাসে সবার অভ্যুত্থান হয়েছিল ছাত্রলীগের বিরুদ্ধে। নতুন করে ঢাকা বিশ্ববিদ্যালয় অভ্যুত্থান করতে খুব বেশি সময় লাগবে না। আর যদি জাতীয়ভাবে কেউ এই ধর্মের সাথে জড়িত থাকে তাদের বিরুদ্ধে আমরা আজকে এখানে সংগ্রাম ঘোষণা করছি। আমরা আপনাদেরকে সাংবাদিক বন্ধুদেরকে আহ্বান করছি, আপনারা জিনিসটা আরো ক্ষতি দেখুন বিস্তর, কোথায় কোথায় ধরনের কারচুপির সাথে কে জড়িত বা এটা হচ্ছে কিনা আরো কতটুকু হচ্ছে। ধন্যবাদ সবাইকে। অভিযোগ করেছেন 300 ভোট কনভার্ট করার ব্যাপারটা, এটা কত মানে এটা আপনার ইয়াটা কি আসলে সোর্সটা কি স্পেসিফিক কোন ইয়া আছে আপনার? আর অভিযোগ করেছেন তারা প্রত্যুত্তরে কি বলেছে? আচ্ছা, আজকে আমি একটু আগে এই প্রাথমিকভাবে আমি চিফ রিটার্নিং কর্মকর্তা যিনি তার সাথে কথা বলেছিলাম। স্যার বলেছেন যে তিনি বিষয়টা অবগত, কিন্তু কারা করেছে সেটা তিনি অবগত না। কিন্তু পরবর্তীতে আবারও স্যারের সাথে আমি কথা বলবো, এখন বুঝার চেষ্টা করছি কি হবে। আর হচ্ছে আমাদের জায়গা থেকে যে আশঙ্কা আমরা আগে করছিলাম তার একটা প্রতিফলন যখন আমরা ফিল্ডে দেখেছি, এটাই সবচেয়ে বড় আশঙ্কা শিক্ষার্থীদের মধ্যে তৈরি করেছে। কারণ এই জিনিসটা কিন্তু শিক্ষার্থীরা এই সংকটটা করছিল। এখন আপনাদের মাঝে কথা বলবেন আমাদের বৈষম্যবিরোধী শিক্ষা সংসদ প্যানেলের ভিপি পদপ্রার্থী আব্দুল কাদের, 9 দফার ঘোষক আব্দুল কাদের। সাংবাদিক বন্ধুগণ, আপনারা জানেন আজকের এই ডাকসু গণ অভ্যুত্থানের ফসল। গণ অভ্যুত্থানের অন্যতম আকাঙ্ক্ষা ছিল প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ কার্যকরে শিক্ষার্থীদের দাবি দেওয়া স্বার্থের জায়গাটা সমুন্নত রাখা। আমরা দেখেছি, আমরা স্পষ্ট করে আজকে বলতেছি, আমরা এর আগে বারবার করে বলেছি, যখনই ডাকসুর কথা তোলা হয়েছে শিক্ষার্থীরা জোর দাবি জানিয়েছে, তখনই নির্বাচন কমিশন কিংবা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে আর একটু সময় নেওয়া দরকার। কারণ ছাত্র দল নাকি তাদের থেকে সময় চেয়েছে। ছাত্র দল নাকি সরাসরি গিয়ে বলেছে যে আমরা যদি হলে থাকতে পারি নাই, আমাদের একটু সময় দেন, আমরা একটু গুছিয়ে নেই। আজকে নির্বাচনের দিন তাদের যে কর্মকাণ্ড দেখে আমরা বুঝতে পারছি তারা কোনটা গুছিয়ে নেওয়ার কথা বলেছিলেন, কোনটার জন্য তারা সময় চেয়েছিলেন, এই গুছিয়ে নেওয়া আসলে কোনটা সেটা আজকে আমাদের মাঝে পড়তে হয়েছিল। কিন্তু আপনারা জানেন বিগত সময় আমরা বারবার করে বলে এসেছি যে নির্বাচন কমিশন একটা গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা কাজ করে যাচ্ছে। আমরা দেখেছি মনোনয়নপত্র উত্তরের দিন থেকে শুরু করে যত আচরণবিধি লঙ্ঘন করেছেন নির্বাচন কমিশন বিন্দু মাত্র ব্যবস্থা নেন নাই। কিন্তু আমরা দেখেছি প্রতিরূপ তারা কি করেছে, বিপরীত গিয়ে তারা ছাত্র দলের পক্ষে তারা ছাপাই গেছেন। আমরা দেখেছি তানভীর বাড়ি হামিম
সে যখন মুহুর্মুহ করতার দিয়েছেন, একাধিক ব্যক্তিদেরকে নিয়ে তিনি মনোনয়নপত্র উত্তোলন করতে এসেছেন, তখন নির্বাচন কমিশনের কাছে যখন আমরা অভিযোগ দায়ের করি, অভিযোগের পরিপ্রেক্ষিতে তারা বলেছেন তারা তো দরজার ভিতরে যান না, দরজার বাইরে ছিলেন। এটা হাস্যকর যুক্তি। আমরা দেখেছি যে হুটহাট করে আমাদের মনোনয়নপত্র উত্তোলনের দিন যখন সময় শেষ হয়ে গিয়েছিল, কারোর সাথে যোগাযোগ না করে শুধুমাত্র ছাত্র দলকে সুযোগ দেওয়ার জন্য নির্বাচন কমিশন রাতে 9:30টার দিকে তারা একদিন সময় বাড়িয়ে দিয়েছিল। এই ওই থেকে আসলে লন্ডন থেকে নাকি অন্য কোনো জায়গা থেকে, সেটা আমাদের আজকের অবস্থাকে আমরা বুঝতে পারতেছি। আমরা বারবার করে বলে আসছি যে ছাত্র দল, শিবির, অন্যান্য ছাত্র সংগঠনগুলোর মধ্যে একটা প্রতিযোগিতা চলতেছে, কে কার চেয়ে বেশি আচরণবিধি লঙ্ঘন করবেন। বন্ধুগণ, আপনারা কখনোই শুনুন নাই যে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ সমর্থিত যে প্যানেল, সেই প্যানেল কোনো প্রার্থী কোন ধরনের আচরণবিধি লঙ্ঘন করেছেন আপনাদের পক্ষ থেকে, কারণ আমরা শুনি নাই কিন্তু সেরকম বিষয়। কিন্তু আমরা বারবার করে অভিযোগ জানিয়ে আসছি যে এই কারচুপিগুলো হওয়ার সম্ভাবনা আছে। আমরা বারবার করে নির্বাচন কমিশনের সাথে বসছি, তারা বারবার করে আমাদেরকে একটা আশ্বাস দিচ্ছেন যে আল্লাহ ভরসা কিছুই হবে না। আল্লাহ আমাদেরকে জানেন, যে আল্লাহ ভালো জানেন, তারা শুধু ধর্মীয় বাণী শুনিয়েছেন। আজকে এসে দেখেছি যে কিভাবে এত বিশৃঙ্খল একটা ডাকসু নির্বাচন হয়। আমরা একটা বিশৃঙ্খল ডাকসু নির্বাচন কখনো কাম্য করি না। এত ধরনের ষড়যন্ত্রের পরও শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত ভাবে এই তীব্র গরমের মধ্যে তারা ভোট দিতে এসেছেন, কিন্তু তাদের সাথে তামাশা করা হচ্ছে। নির্বাচন কমিশন সর্বোপরি একটা গোষ্ঠীকে তারা সার্ভ করে যাচ্ছেন। তারা বলেছেন ভোট কেন্দ্র সুষ্ঠু থাকবে, নিরাপদ থাকবে, কিন্তু আমরা দেখেছি যে এই যে প্রার্থীরা, ছাত্র দলের প্রার্থীরা বিশেষ করে একদম ভোট কেন্দ্রে 100 মিটার ভিতরে ঢুকে, আরে ভাই আপনি একদম দরজার ভিতরে ঢুকে, কেন্দ্রের ভিতরে ঢুকে। আমরা দেখেছি ছাত্র দলের বিপ্রার্থী আবিদ, তিনি কেন্দ্রের ভিতরে ঢুকে গেছেন, এখন পর্যন্ত বিন্দু মাত্র কোনো পদক্ষেপ দেন না নির্বাচন কমিশন। আমরা দেখেছি ভোট কেন্দ্রের ভিতরে ঢুকে প্রার্থীরা বারবার করে টানা হেসে করছেন, ভাই আমারা ভোট দেন, ভাই আমারা ভোট দেন। এগুলা কি ভাই? এই যে পরিস্থিতি তৈরি হচ্ছে, আমি রাব্বানি স্যারকে ফোন দিলাম যে স্যার এমন পরিস্থিতি তৈরি হচ্ছে, আপনাদের লোকবল কোথায়, আপনারা কোথায়? বলেছেন না কোনো কিছু নেই, আমি তো এখানে আসছি। বলছে আমি তো আছি, আপনি কই? বলছেন আমি আসতে লেট হবে, দেখো। এই হচ্ছে পরিস্থিতি। তারা বারবার করে ডিলেমা দিচ্ছেন। আমরা দেখেছি এই যে এমপিএল ভর্তি করা বারবার করে, আমরা দেখেছি আতাত হচ্ছে যে আমাদেরকে এমপিএল দিলে আমরা ডাকসুতে আসবো। আজকে বুঝতেছি যে এমপিএল ভর্তি হয়ে আদু ভাইরা কিভাবে কারচুপি করতেছে, নির্বাচনকে ইঞ্জিনিয়ার করতেছে এমপিএল আদু ভাইরা। আজকে আমরা বুঝতেছি কেন এমপিএল চাচ্ছে নির্বাচন কমিশন, কেন এমপিএল চেয়েছিল ছাত্র দল, কেন চেয়েছিল বয়সের সময়সীমা উঠিয়ে দেওয়া, সেটা কার সাথে যোগাযোগ করে দিয়েছিল। আজকে সবকিছু একদম স্পষ্ট হয়ে যাচ্ছে। প্রার্থী না হইতে পারলো, কিন্তু আজকে ইঞ্জিনিয়ারিং করতে আপনি দেখেছেন এই যে বয়সের সময়সীমা তুলে দিয়ে যাদেরকে ভোটার তালিকা অ্যানালিস্ট করা হয়েছিল, তারাই আজকে মূলত এই ভোট কেন্দ্র ইঞ্জিনিয়ারিং করতেছে। নির্বাচন কমিশন কিংবা বিশ্ববিদ্যালয় প্রশাসন শুধুমাত্র নীরব দর্শকের ভূমিকা পালন করতেছেন। আমরা এত অভিযোগ করতেছি, নিয়ম শৃঙ্খলা বিন্দু মাত্র বাড়ায় নাই, কেউ নিয়ম শৃঙ্খলা মানতেছেন না। নির্বাচন কমিশন বারবার করে বলে আসছেন যে আমরা লাস্ট দিন অন্তত নিয়ম শৃঙ্খলা শিথিলতা দেখাবো না। আমরা আপনাদেরকে নির্বাচন কমিশনকে বারবার বলেছি, সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে বলেছি যে ভাই নির্বাচন কমিশন এর আগে যতগুলো আচরণবিধি সেট করেছেন তার বিন্দু মাত্র তারা কোনো কিছু পালন করতে পারেন নাই, বাধ্য করতে পারেন নাই। যারা অমান্য করেছেন তাদেরকে আইনে আওতা আনতে পারেন না, ব্যবস্থা নিতে পারেন নাই। তারা নির্বাচন কি করবেন? আমরা এটা আশঙ্কা জানিয়েছিলাম। নির্বাচন কমিশন বলছেন বাবা আমরা দেখতেছি, আমরা পারবো, কিন্তু আজকে দেখতেছি তারা মূলত কার এজেন্ডা বাস্তবায়ন করতেছে। কোত্থেকে ওই আসে আবার মনোনয়নপত্র তুলে দিন বাড়ে, কোত্থেকে ওই এসে এমপিএর ভোটাধিকার বাড়ে, কোত্থেকে ওই এসে আদুবাইদেরকে নিয়ে এসে নির্বাচনকে ইঞ্জিনিয়ারিং করা হয়। এটা আজকে সবকিছু স্পষ্ট। বন্ধুগণ, আমরা এমন কোনো ডাকসু চাই না। এত বড় গণ অভ্যুত্থানের পরে এমন ডাকসু কখনোই কাম্য না। আমরা আলাপ আলোচনা করতেছি, এই ডাকসুর পরিস্থিতি কেমন হবে, কি হবে, সেটা আমরা আলাপ আলোচনা করে পরবর্তী সমস্যার মধ্যে আমরা আমাদের অবস্থান জানিয়ে দেব। ধন্যবাদ।